আমি আমাদের প্রিয় নেতাকর্মীদের অনুরোধ করব, বিকেল থেকে এখানে জমায়েত হয়েছে, এখন গভীর রজনী। আপনারা, আমি অল্প সময়ের মধ্যে আমার মূল কথা বলা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কোনো স্লোগান অথবা এখানে হ্যান্ডমেড রয়েছে সেগুলো দয়া করে বন্ধ রাখবেন। জুটপট্টি খ্যাত আপনার প্রায় নিয়মান হুঁশিয়ারি শিল্পকে পুনর্জাগরণের জন্য যারা নিরলস পরিশ্রম করে প্রায় 30 থেকে 50,000 নারী এবং পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, আমাদের সেই বিনিয়োগকারী ব্যবসায়ী ভাইদের এবং কর্মরত আয়ের সংস্থান করা আমার বোনদের ভাইদের প্রতি আমি ব্যক্তিগত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বাসা নদীর ওপারেই, মাঝখানে যে পদ্মা নদীর শেষ, এটা গাং এবং কোল হিসাবে পরিচিত ছিল। ওপারে সেই কোল এখন মাটি ভরাট হয়ে গেছে, মাঝে কিছুদিন চাষ হতো, এখন সমতল হয়ে প্রায় মানুষের বসবাস হয়ে গেছে। এপার আর ওপারে আমরা এখনো বসবাস করি। আমার নিকট প্রতিবেশীদের এই আয়োজন, আর এই আয়োজনে আমাদের ভাইদের চাইতে মায়েদের উপস্থিতি বেশি দেখে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বলতে পারেন যে মায়েদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার কারণ, আমি এটা আমার ভাই বা বোন বা পিতা যারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে সংসার সুখের হয় রমণীর গুণে। আমরা এই কবিতা শুনেছি, এই কবিতা শুধু কবিতাই নয়, এটা আমাদের জগতের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ পাক সংসারকে পরিপূর্ণ করেছেন আমাদের মায়েদের মাধ্যমে, আমাদের নারী সমাজের মাধ্যমে। যে সমাজে নারীর মর্যাদা উপেক্ষিত হয়, যে সমাজে নারীর মর্যাদা ভুলুণ্ঠিত হয়, সেই সমাজে আল্লাহর রহমত আসে না। আমি এ কারণেই আজকে এই সমাবেশে এই মেয়েদের কে একটু স্মরণ করে, বা একটা বাংলাদেশের শ্রেষ্ঠ কবি এবং জাতীয় কবি নজরুল ইসলাম মায়েদের সম্পর্কে ছোট্ট কবিতা পড়েছেন। আমি সুযোগ পেলে সেই কবিতা উচ্চারণ করার থেকে এতটুকু কসুর করি না, মাদেরকে আমার ব্যক্তিগত যে বোধ সম্মান সেটা শোনানোর জন্য। আমি কবিতাটা পড়ছি, জাতীয় কবি নজরুল ইসলামের লেখা এই কবিতাটা। এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক নর। আমাদের বাংলাদেশে ভোটারের প্রায় সমসংখ্যক নারী এবং পুরুষ। নারী সমাজের মর্যাদাটা আইয়ামে জাহিলিয়াতের যুগে ভুলুণ্ঠিত হয়ে পড়েছিল। যুগে যুগে যেখানেই নারীরা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, তার মর্যাদা এবং সমাজ সম্মান ভুলুণ্ঠিত হয়েছে, আল্লাহর অভিশাপ সেখানে নেমে এসেছে। আপনার নূহ নবীর আমলের একটা ছোট্ট উপখ্যান আপনারা জানেন, যে গোটা সম্প্রদায়কে এক জলোচ্ছ্বাসের নিচে ডুবন্ত করে সিলেক্টেড কিছু প্রাণী এবং মানুষ ছাড়া সবাইকে শেষ করে দিয়েছে। এরপরে আরো অনেকগুলো ঘটনা আমাদের ইতিহাসের অংশে, ধর্মীয় ইতিহাস, রাজনৈতিক ইতিহাসে পাই, যেটা মায়েদেরকে সম্মান করতে, শ্রেষ্ঠত্ব দিতে আমাদের নির্দেশিত করেছে। আমরা এটা জানি যে মায়ের পায়ের নিচে বেহেশত। আমি মা বলতে সম্পূর্ণ বলছি, মা এবং পিতা মিলেই আমরা মা কথাটা এই কারণে সবচেয়ে আগে উচ্চারণ করছি, মা হচ্ছে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠত্বের অংশ হচ্ছে আমার পিতা। তা আমি মায়ের কথাটা কারণে বলছি, আমরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে যত বড়ই হয়ে যাই না কেন, আমরা যখন এই চিরসত্য থেকে আমরা বিচ্যুত হব, তখন আমাদের অবক্ষয় থেকে অবক্ষয় থেকে অবক্ষয় থেকে একটা সময় পরাজয় নেমে আসে। আমাদের এই দেশ একসময় সত্যি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ ছিলেন। আমরা এখন বলি যে আমাদের বংশ পরস্পরায়, আমরা দেখছি দারিদ্রতা, অভাব, অপমান, দুঃখ, কষ্ট, না পাবার যন্ত্রণা আমাদের দগ্ধ করছে, আমরা কুড়ে কুড়ে আমাদের খাচ্ছি। যদি আমরা শুনি যে এই সমাজে এক সময় সত্যি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান ছিল, এই কবিতা পড়লে
এই আমাদের চারণ কবি এটা লিখে গেছে, এই কবিতা যদি পড়ি তাহলে বেশিরভাগ নিরঙ্কুশ লোক বলবে যে আপনি একটা বানানো গল্পের কথা বললেন। এইটা কি ছিল কখনো? এটা সত্যি এই দেশে ছিল। আজই হতে 400 বছর আগে এই বাংলার আলিবর্দী খাঁর দহিত্র নবাব সিরাজউদ্দৌলা যখন ক্ষমতায় ছিল, আপনারা নবাব সিরাজউদ্দৌলার সিনেমা দেখে, উপন্যাস পড়ে, অথবা আপনারা নাটক দেখে, যাত্রা দেখে এমন কোনো মা নেই, এমন কোনো ভাই পুরুষ নেই যে চোখের পানি ফেলেননি। অথচ যখন নবাবকে অপমানিত করে ইংরেজরা লাঞ্ছিত করে তাকে হত্যা করলেন, তার পরিবারকে লাঞ্ছিত করে দেশান্তর করে দিলেন, রাষ্ট্র ক্ষমতা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে আমাদেরকে মাজুর করে রেখে গেলেন, এই ইংরেজরা এই বাংলাদেশে এসেছিলেন 400 বছর আগে বাণিজ্য করার আশায়। বাণিজ্য কখন হয়? বাণিজ্য হয় যেখানে সুখ থাকে, স্বাচ্ছন্দ্য থাকে, লাভ থাকে, সেখানে মানুষ বাণিজ্য করতে যায়। এই দেশে ইংরেজরা আসছিল, ফরাসিরা আসছিল, অন্যান্য বিদেশি সমস্ত শক্তিশালী রাষ্ট্ররা আসছিল বাণিজ্য করার আশায়। তারা এই বাণিজ্য করার আশায় এই বাংলাদেশের মানুষের উদারতা, বাংলাদেশের মানুষের সরলতা, বাংলাদেশের মানুষের এই মানবিক এই ব্যবহার্যকে তারা অপব্যবহার করে ভিতরে ভিতরে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি করে আমাদেরকে হিন্দুতে মুসলমানে, মুসলমানে মুসলমানে, এই অংশের সাথে ওই অংশের, এই গ্রুপের সাথে ও গ্রুপের বিভাজন বিভেদ লাগিয়ে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে আমাদের ক্ষমতা দখল করে নেয়। এই ক্ষমতা দখলের পরে আমাদের সব কিছু কেড়ে আমাদের অসহায়, আমাদের মজলুম করে তারা ফেলে রেখে চলে গেছে। এই সময়ে এই বাংলাদেশ সম্পর্কে অনেকগুলো ইতিহাস আমরা বিশ্লেষণ করলে পাই যে পৃথিবীতে দুইটি দেশ সবচেয়ে উন্নত, সমৃদ্ধ, সংস্কৃতিতে, কৃষিতে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, সমরাস্ত্রে আগুয়ান জাতি ছিলেন। একটা বেঙ্গল প্রেসিডেন্সির এই অঞ্চল, যে অঞ্চলের এই সীমানা, আমরা যেরকম আজকে 18 কোটি মানুষ, চাকরি নেই, কাজ নেই, খাবার নেই, চিকিৎসা নেই, অসহায় মধ্যমের মতো বাস করছি, এমন ছিলাম। আমরা এই জনপদের এই ছোট্ট 18 কোটি মানুষের এই বাংলাদেশের ম্যাপটা এক কথা এমনি করে আঁকাই দিলে আমাদের হাতের পাঁচের মধ্যে দেখা যায়। এই দেশের মধ্যে আমরা 18 কোটি মানুষ বাস করি, পৃথিবীর সবচেয়ে জনবহুল এই জনপদে। অথচ এই দেশের অংশ ছিল আজকে অন্য রাষ্ট্র, অন্য দেশভুক্ত হয়ে রয়েছে। আসাম রাজ্য ছিল আমাদের অংশ, ত্রিপুরা রাজ্য ছিল আমাদের অংশ, মেঘালয় রাজ্য ছিল আমাদের অংশ, বাংলাদেশের অন্তর্গত আরাকান রাজ্য ছিল আমাদের অংশ, পশ্চিমবাংলা ছিল আমাদের অংশ, বিহার আর উড়িষ্যা ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের পদোন্নত করে এই বাংলা, বিহার, উড়িষ্যার শ্রেষ্ঠত্ব অবনমিত করে, পদদলিত। পৃথিবীতে এই বাংলার এই ঐশ্বর্য, সৌন্দর্য দেখেই কবিরা কবিতা লিখেছিলেন, সুজলা সুফলা সোনার বাংলাদেশ। এটা কল্পনা ছিল না, বাস্তবতা ছিল। আমাদের এই দারিদ্রতা, আমাদের এই দুঃখ, বেকারত্ব, অভিশাপ, এখানে ভানাহানি, বিদ্বেষ দেখে আমরা মনে করতে পারি আমাদের সেই সুখ কি করে আমাদের হাতের নাগালের বাইরে চলে যায়। আর একটি দেশের সাথে এই বাংলা প্রতিযোগিতা করতো, সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম শাসিত অঞ্চল। নিজাম শাসিত অঞ্চল হয় চ্যাম্পিয়ন হতেন, না হয় আমরা রানার্স আপ হতাম, না হয় আমরা চ্যাম্পিয়ন হতাম, ওরা রানার্স আপ হতো। এটা শুধু এই ভারতবর্ষের মধ্যে না, এটা পৃথিবীর প্রতিযোগিতায় এমন উন্নত সমৃদ্ধ জনপদ আমাদের। এই সময় এদেশের মানুষ মিথ্যা কথা বলতেন না, এদেশের মানুষ ওজনে কম বেশি করতেন না, এদেশের মানুষ দুধে পানি মিশাতে জানতেন না। এই দেশ সত্যি নৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, আদর্শের দিক থেকে একটা বলিয়ান আমরা জাতি ছিল। ইংরেজরা শুধু আমাদের কর্তৃত্বই কেড়ে নেয়নি, আমাদের অর্থ সম্পদই কেড়ে নেয়নি, আমাদের নৈতিক মনোবল পর্যদস্ত করে, আমাদের খানে খানে বিভক্ত করে, আমাদের অসহায় করে গেছে। এখন আমরা মিথ্যা কথা বলতে লজ্জা পাই না,
এখন আমরা দুধে পানি মেশাতেও কোনো অপরাধ পাপবোধ আমাদেরকে ভিতরে ভিতরে দগ্ধ করে না। এখন এক সময় ছিল চাল ডাল তেল লবণ তরকারি নয়, জহরও ঠিরে মাপার জন্যই এদেশের মানুষ কম বেশি করে। তো সেই সোনালী দিন আজ আমাদের হাতের নাগালে। আমি যখন কথা বলছি তখন আমাদের দেশে সরকারের হিসাব অনুযায়ী 4 কোটি থেকে 4.5 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। দারিদ্র সীমার নিচে বাস করা গরিব বোনেরা জানে সংসার চালানোর কি যন্ত্রণা এবং জানে যারা আমাদের এখানেই যারা উপস্থিত হয়েছে জোটপট্টিতেই এখানে যে বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং এই পাবনা জেলার 2 ঐতিহ্য ছিল, 2 বোন। এক হচ্ছে আমাদের এই হুঁশিয়ারি শিল্প, আর এক হচ্ছে আমাদের কৃষি এবং পরিবহন শিল্প। এরা এই সমস্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে আমাদের এখানকার এই দেশকে এগিয়ে নিতে। আজকে ভৌগোলিক দুর্ভাগ্য, আমরা বাংলাদেশ থেকে হুঁশিয়ারি শিল্প পাবনা থেকে, এটা ছিল শুধু পাবনার এই শিল্প। কলকাতা বন্দর নিয়ন্ত্রণ করতেন আর কলকাতা সিটি নিয়ন্ত্রণ করতেন। নারায়ণগঞ্জ বন্দর এবং কলকাতা সিটি এই পাবনার ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করতেন। এখন কলকাতাতেও নেই, নারায়ণগঞ্জেও নেই, পাবনাতে নেও। হুঁশিয়ারি মালিকদের জমি বাড়ি ব্যবসা বাণিজ্য প্রায় অবলুপ্ত হবার পথে কিছু আগ্রহী তরুণ সাহসী ছেলেরা ঝুঁকি নিয়ে এই ঝুটপট্টির মানে বাতিল কাগজ বাতিল কাপড় বিক্রি করে কোনোভাবে কিনে নিয়ে এসে এখানে নতুন শিল্প ব্যবস্থা গড়ে তুলেছে। এই নতুন শিল্প ব্যবস্থায় অনেকগুলো এখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। প্রথম, যে হঠাৎ করে কিছু কর্মসংস্থান হয়েছে, বাইরে বাজার খুলেছে, 10 টাকার জিনিস এখানে 10 টাকায় প্রফিট হওয়ার মতো একটা ব্যবস্থা এরা ঝুঁকি নিয়ে তৈরি করবে, নিজের সেবা নিজের গুণ নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের এই ছোট্ট ব্যবসায়ীর সম্ভাবনাকে তারা শত্রু হিসেবে দেখছে। সড়ক পথে আমাদের সমস্ত যাতায়াত বাণিজ্য বন্ধ করে দিলেন, একমাত্র খোলা রাখলেন সাগর পথের বাণিজ্য। এই অঞ্চলের মানুষ কেমন গ্রোয়িং আপ হচ্ছে এবং কেমন গড়ে উঠছে, সেই সময় এই আঘাত সত্যি মাজুর করে দেওয়া, মাজা ভেঙে দেওয়ার মতো অবস্থা। তারপরে আমাদের এই ব্যবসায়ী ভাইয়েরা শুধু 50 লক্ষ নারী পুরুষের কর্মসংস্থানই করেনি, তারা একটা বড় ঝুঁকি নিয়েছে। তাদের বাণিজ্য বিনিয়োগ করে বন্ধুকে দিয়ে ব্যাংক থেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা অর্থ ঋণ করেছে। তাদের যদি ব্যবসাটা বন্ধ হয় সব কিছু এক রাতের মধ্যে তারা অসহায় সর্বহারা হয়ে যায়। আমরা এই সংবাদটা যেভাবে হোক আমার প্রতিবেশী আমার কানে গেলেন, আমি চেষ্টা করলাম সড়ক পথের পথ যাদের না খুলি বিকল্প হিসাবে নৌপথে এই ব্যবসাটা চালু করা। আমাদের যারা এখানে গেছিলেন প্রথম 2টে বাধা, এক হচ্ছে তারা নৌপথে কোনোদিন যাতায়াত করেনি। কোথায় সাগর, আমরা এখানে এই নদীমাতৃক এই বাংলাদেশে আমরা ছোট ছোট নদী পার হয়েছি, যে মহাসাগর সাগর এ তুফান আমাদের দেখার সুযোগ হয়নি। আমাদের এই পাবনার সাহসী উদ্যোক্তা প্রায় 10 থেকে 11 জন, তাদেরকে আমি পাঠালাম প্রথম চট্টগ্রাম কাস্টমস হাউসে। চট্টগ্রাম কাস্টমস হাউসের পরে তাদের সাথে দেখা করার জন্যে আমি চট্টগ্রাম পোর্টের যে একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা তার সাথে কথা বলে তাদেরকে পাঠালাম। তারা কথা বলে এসে ভীষণ আশ্বস্ত হলেন, তারা নিজেদের বলে বলিয়ান হলেন, তারা একটা আস্থাবান হলেন যে আল্লাহ আমাদের হয়তো বাঁচার একটা পথ খুলে দিয়েছে। এখনো তাদের জন্য সত্যি অনেক করণীয়। 2টি বিকল্প পাবনাকে বাঁচানোর জন্য। একসময় পাবনা বেশ আলোকিত পাবনা ছিল, আমাদের জমির উপর দিয়ে আমাদের এই সীমানার উপর দিয়ে বাংলাদেশের 26টি জেলার মানুষ পারাপার হতো। রংপুর ডিভিশনের 9টি জেলা একটা মহানগর, রাজশাহী ডিভিশনের 9টি জেলা একটা মহানগর, 9 9 18, আর কুষ্টিয়ার বৃহত্তর জেলার 3টি জেলা 21। আর রাজশাহী যখন কখনো কখনো বন্ধ হতো, রাজশাহীর 5 জেলা আমাদের উপর দিয়ে পার হতো। এই জেলার ভৌগোলিক গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। ব্যবসা করা বাণিজ্য করা
যে কোনো বিষয়ে একটা সহায়ক পরিবেশ ছিল। আমাদের দুর্বলতার কারণে অথবা আমাদের দুর্ভাগ্যের কারণে আমরা এখন পকেট জেলায় পরিণত হয়েছি। আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরেও আমাদের মর্যাদার সম্মান আমরা বহাল করতে পারছি না। আল্লাহ রহমত, বাংলাদেশই বদলে যাওয়ার একটা অপূরণীয় সুযোগ আমাদের সামনে এসেছে। আমি সম্ভাবনা আর সংকট এই দুটো বলে বাংলাদেশের দীর্ঘদিনের আমাদের দুঃখ, কষ্ট, যাতনা, অপমান, অসম্মান এটা নিয়ে আমরা বসবাস করছি। আমি কৈশোরে বড় হয়ে প্রথম সাম্যের রাজনীতির সাথে জড়ে পড়েছিলাম। সাম্যের রাজনীতির মূল লক্ষ্য ছিল শোষিত, বঞ্চিত কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে মুজে, মটুর, তাঁতি, অসহায়, সর্বহারা, ভাগ্যহত মানুষের পক্ষে আমার অবস্থান আমি নিলাম। সত্যি বলছি, দুটি মানুষের মুখে হাসি ফোটানোর যে একটা কঠিন, কঠোর, বুঝি না বুঝি সেই অঙ্গীকারের সাথে জড়িয়ে গেল। যেটা একটা ছোট্ট লক্ষ্য থাকতো যে একজনের কিছু কাজ সেটার সমাধান করে দেওয়া, বন্দি একজনকে মুক্ত করে দেওয়া, একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটা হয়তো করা যেত। কিন্তু এমন ক্যানভাসের সাথে আমি নিজেকে জড়িয়ে ফেললাম, গোটা দেশ বদলের সাথে আমার স্বপ্ন জড়িয়ে ফেললাম। তারপরেও এখানে জীবনের যত বড় ঝুঁকি এসেছে, বিপদ এসেছে, জেল এসেছে, মৃত্যু ভয় এসেছে, অপমান, অসম্মান যা কিছু এসেছে, আমি সব কিছু তুচ্ছ জ্ঞান করে চেষ্টা করেছি বাংলাদেশকে বদলে দেওয়ার, আমাদের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আর এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন আমি ঘাতে প্রতিঘাতে সুদিন দুর্দিনে মিলে আমি এখান থেকে কখনোই পদচ্যুত, আল্লাহ আমাকে হওয়া থেকে রক্ষা করেছে, হেফাজত করেছে। আমি আমার ঘরে আমি বানায়ে গল্প করা, আমাকে তো কে যেন বললো যে আপনাদের ভালো লাগবে ভাই কবিতার সুরে সুরে বক্তৃতা দেয়। এটা সত্যি আমি বলছি, এটা কোনো কবিতা বা গল্প না, আমার জীবন গাথা থেকে যে অভিজ্ঞতা, সেটা বেদনাদায়ক, অনেক সময় কঠিন, কঠোর, আরও কঠিন। তারপরে এগুলো আমি বোধগম্যভাবে আমার ভাইদের, আমাদের বোনদের আমি এটাও বোঝাতে চাই যে আমাদের এক অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে মহাসংগ্রাম, সেই সংগ্রামে যেন কি আমরা পদচ্যুত বা আমরা বিচ্যুত না হই, আমরা হতাশ না হই। এই দীর্ঘ পথ পরিক্রমায় আমার কাছে নিজের কাছে একটা আস্থা তৈরি হয়েছে, একটা বিশ্বাস, আস্থা তৈরি হয়েছে, সত্যি বাংলাদেশ বদলে যাবার একটা শুভক্ষণে আমরা এসে দাঁড়িয়েছি। এখানে আমি দুইটি মানুষের কথা বলবো। এদেশের পাকিস্তানের, ব্রিটিশ ভারতের বহু শাসক গেছে, রাজা, বাদশাহ, সুলতানাত, নবাবী এবং মোঘলীয় শাসন গেছে। পাকিস্তানের 23 বছরের শাসকেরা এসেছে গেছে, বাংলাদেশের 54 বছরের বহু শাসক এসেছে গেছে। দুইটি শাসক, দুইটি আমাদের অভিভাবক, দুইটি, একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্টের কথা আমার বলতে আমার ভিতর থেকে তাগিদ দেয়। আমি কোনো দলকে ছোট না করে, কোনো নেতৃত্বকে আমি অবজ্ঞা না করে দুইটি শ্রেষ্ঠ কথা আমি বলতে চাই যে হলাহলের মধ্যে আমরা মুক্ত খুঁজে বের করি, আমরা মানিক্য খুঁজে বের করি আমাদের নিজেদের ঐশ্বর্যতা দেখানোর জন্য। আমি প্রেসিডেন্ট জিয়ার কথা বলছি, আমি বেগম খালেদা জিয়ার কথা বলছি, তাদের দল করি বলেই আমি এটা বলছি। আমার পর্যবেক্ষণে আমার যেটুকু আমার শ্রেষ্ঠত্বের কথাগুলো বলার আমার ভিতর থেকে তাগিদ আছে, তাই আমি বাংলাদেশের ভাগ্য কাছে এমন এক শাসক এসেছিলেন আমাদের ভাগ্য গুণে, বাংলাদেশের রাখাল রাজা। 1975 সালের নভেম্বর বিপ্লব সংগঠিত হয়। 7ই নভেম্বরে বাংলাদেশের সেনা ছাউনি থেকে সৈনিকরা বেরিয়ে আসলেন। বাংলাদেশের কলে, কারখানায়, নগরে বসবাসকারী মানুষ বেরিয়ে আসলেন বন্দী জিয়াকে মুক্ত করার জন্য। এক কঠিন জীবন মরণ চুক্তি করে তারা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে। রাজনীতির সাথে জিয়ার কোনো সংস্রব ছিল না, ক্ষমতা নিয়ে কখনো তার কোনো ভাবনাও ছিলেন না। নেপথ্যে থাকা একজন
নিঃসঙ্ক একজন মানুষ। সেই মানুষকেই ক্ষমতার পাদপ্রদীপে নিয়ে আসলেন এদেশের সিপাহী এবং জনতা একটা বিপ্লবের মাধ্যমে। ক্ষমতায় অধিষ্ঠানের পরে অলৌকিকভাবে এমন কিছু বদলে গেল, এমন কিছু পরিবর্তন ঘটালেন, জিয়া মানুষের ভালোবাসায় এই শিখতে হবে। স্বাধীনতা পরবর্তী দেশে যে অরাজকতা, খুন, গুম, ত্রাস, অত্যাচার, জিনিসপত্রের আকাশচুম্বী মূল্য, মানুষের জান এবং মালের কোনো নিরাপত্তা নেই। ৮০ টাকা সে লবণ, খুনের আর মৃত্যুর কোনো মূল্য নেই। চরম হতাশা, চরম হাহাকার, চরম অনিরাপদ এক সময় রেভুলেশন ঘটলেন ঢাকার মধ্যে। সেই রেভুলেশন ক্ষমতায় অধিষ্ঠান করলেন অভাবিতভাবে জিয়ার হাতের স্পর্শে বাংলাদেশ মাত্র ৩ বছর ক্ষমতায় ছিল। গোটা বাংলাদেশ বদলে দিল। বাংলাদেশকে পৃথিবীর দরবারে মর্যাদা এবং সম্মান আসনে অধিষ্ঠিত করলেন। তলাবিহীন ঘুড়িকে একটা সম্ভাবনার দেশে পরিণত করলেন। 10 টাকা কেজি সেই সময় চাল যারা বয়োজ্যেষ্ঠ আছেন, 1975-76 সালে, 1975-এর 7ই নভেম্বরের ঘটনা হল, 1 মাসের মধ্যে চাউলের দাম 10 টাকা থেকে 3 টাকা হয়ে গেছে। অলৌকিকভাবে কল্পনা করতে পারেন এটা হওয়া সম্ভব? তাই হয়েছে। 1 রাতের মধ্যে গোটা দেশের আনাচে কানাচে, নগরে বন্দরে সর্বত্র শান্তি বিরাজমান। কোনো খুন, কোনো ত্রাস, কোনো রাজধানী, কোনো হাইজাকার সবকিছু স্তব্ধ হয়ে গেল। দেশে শান্তি এবং একটা সমৃদ্ধি আসছে। হ্যামিলনের বংশীবাদকের মতো জিয়া যেদিকে গেছে মানুষ সেদিকে গেছে। জিয়া যেখানে হাত দিয়েছে সোনা পড়েছে। এই দেশে 7.5 কোটি মানুষের দেশে 1974 সালে দুর্ভিক্ষে 6.5 লক্ষ মানুষ মারা গেছে। এই দেশে এখন 18 কোটি মানুষ এই খাদ্য এখন যে আমরা যোগান পাচ্ছি, এই কৃষি ব্যবস্থার যুগান্তকারী আমূল পরিবর্তন ঘটিয়ে দেন জিয়া। বাংলাদেশের আনাচে কানাচে পড়ে থাকা সমস্ত জমি উৎপাদনে নিয়োজিত করেন। বিল, খাল সমস্ত কিছু জীবন্ত করে এক কৃষি বিপ্লব শুরু। যা যা প্রয়োজন সেগুলো ইন্ট্রোডিউস করে। বাংলাদেশের মর্যাদা দুনিয়ার বুকে বেড়ে গেল, মানুষের আয় বেড়ে গেলেন, মিল কলকারখানায় 3 শিফটে উৎপাদন শুরু হলো। পৃথিবীতে যে রোশনি আমাদের দেশ সম্পর্কে উঠলেন, জিয়াকে দাওয়াত দিলেন পৃথিবীর অন্যতম সেরা একজন ধনী রাষ্ট্রের বাদশাহ ফাইসাল জিয়াকে দাওয়াত দিলেন। জিয়া গেলেন একটা গরিব দেশের প্রেসিডেন্ট হিসেবে। পৃথিবীর সবচেয়ে সম্পদ আর ঐশ্বর্যে ক্ষমতা, কাঁচা টাকার দেশ আরব জাহানে। বা ইতিমধ্যে জিয়ার নাম সুনাম ছড়েছে দুনিয়াতে। জিয়াকে বললেন যে আপনার এই গরিব দেশে আমি কিন্তু আপনাকে সাহায্য করতে চাই, দান দিতে চাই। দেখেন একজন গরিব দেশের প্রেসিডেন্ট কি করে পৃথিবীতে মর্যাদা নিয়েছিলেন। যে বললেন যে মহামান্য বাদশাহ, যে নবীর উম্মত আপনি, সে নবীর উম্মত আমি। সেই নবী আপনার মাটিতে শায়িত রয়েছেন, সে নবীর শিক্ষা করো না। এমন ভাবে প্রতি উত্তর দিলেন যেন বাদশাহ টাকা না নেওয়ার এই প্রস্তাবে ক্রোধ এবং ক্ষোভ না প্রকাশ করেন। পাল্টা প্রস্তাব করলেন, বাদশাহ আপনি আমাকে সাহায্য করতে পারেন। আমার দেশের অগণিত মানুষ কর্মহীন, তারা কর্ম করতে চায়। এখন যে 2 কোটি মানুষ প্রবাস থেকে আয় করে বাংলাদেশের সংসারে রেমিটেন্স পাঠায়, রাষ্ট্রের যে বৈদেশিক মুদ্রা এসে যোগ হয়, সেটাই জিয়া সেদিন সূচনা করে। সেই টাকাই এখন বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। জিয়া নৈতিক শক্তি বাড়ানোর জন্য ক্ষমতায় এসেই উনি সংবিধানে চিরজীবনের জন্য অমোচনীয় কালিতে লিখে দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের মানুষের ঈমান এবং নৈতিকতাকে সম্মান এবং উদ্বুদ্ধ। সৌদি বাদশাহ যখন এই প্রস্তাবে সম্মতি দিলেন যে আপনার দেশের যত মানুষ, আমরা 11টা দেশ, শুধু সৌদি আরব না, জিইসিভুক্ত 11টা দেশের বাদশাকে ডেকে নিয়ে আসছেন দ্বিতীয় দিনে।
এখানে এসে বললেন যে সমস্ত বাংলাদেশ থেকে মানুষ নেওয়ার পরে অন্য কোনো দেশ থেকে নেওয়া হবে। এখনো সে নিয়ম চালু আছে। এই শাসকদের ব্যবহারে অপব্যবহারে কিছু কম বেশি হলে এখনো সেটা বাতিল হয়। জিয়া পাল্টা বাদশাকে বললেন যে মহামান্য বাদশাহ, গরিব দেশের আমি প্রতিনিধি, আপনার দেশের জন্য আমি একটা ছোট উপহার নিয়ে আসছি। কি উপহার নিয়ে আসছেন? বলে আমি মরুভূমির বুকে আমি বৃক্ষরোপণ করতে। মরুভূমির বুকে যারা আপনারা সৌদি আরবে গেছেন হজ করার জন্য, কর্মের জন্য, বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য, জানেন মরুভূমিতে কোনোভাবে গাছ লাগিয়ে জীবন্ত রাখা সম্ভব হয় না, অঞ্চল বিশেষ। তো বললেন যে আমি যে গাছ নিয়ে আসি আল্লাহ চাহিতে সেটা জীবন্ত থাকবে। তখন তার সভা পরিষদ সহ আরাফার মাঠে নিম গাছ রোপণ করেছিলেন। আরো কিছুদিন 3 দিন বেঁচে ছিলেন। 3 দিন রাষ্ট্রীয় সফরে থাকার পর এটা একটা মিরাকেল হিসেবে যে এই 3 দিনে না 24 ঘন্টার মধ্যে গাছ পুড়িয়ে ছাই হয়ে গেল। 3 দিন যখন গাছটা বেঁচে থাকলেন সবাই অভিভূত হলেন, একটা মিরাকেল ঘটনা। এরপরে আরো কিছু গাছ বাংলাদেশ থেকে নিয়ে উনি লাগালেন। এখন গোটা আরাফার মাঠ হাজিগণের আশ্রয় এবং ছায়া দিচ্ছে। বাংলাদেশের নাম আর জিয়ার নাম মরুভূমির মাটিতে জন্মের জন্য, জীবনের জন্য। বাদশা সন্তুষ্ট হয়ে কাবার কপাট খুলে দিলেন জিয়া জিয়া এই দুর্লভ সুযোগ পেলেন। আরো 2 জন এই দুর্লভ সুযোগ বাংলাদেশের পেয়েছিলেন। দ্বিতীয় জন হচ্ছে বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার সহযোগী। আর আলেম সমাজের মধ্যে থেকে পেয়েছিলেন মৌলানা দেলাওয়ার হোসেন সাহেব। আমরা পরম করুণা আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যে আমাদের মায়েদের মধ্যে থেকে আর একজন মা জন্ম নেবে ভবিষ্যতে। আমরা সেই জন্য আশা করি যে কাবার কপার যেন সেই মায়ের সম্মানে করে। এমন শাসক বাংলাদেশে আসবে যে শাসক কাবার মতো পবিত্র গৃহে সে যেন নফল নামাজ করার সৌভাগ্য। এমন আলেম আমাদের সমাজে গড়ে উঠুক যারা আমাদের দেশকে আরো মর্যাদার আসনে চেষ্টা। দেশের এই সুনাম এবং মর্যাদার শুভক্ষণ আমাদের শত্রুরা আমাদের ভালো দেখে ষড়যন্ত্র আটলেন। জিয়াকে 1981 সালে 30 মে শাহাদত বরণ করলেন চট্টগ্রামে। জিয়ার এই মৃত্যু সংবাদ বাংলাদেশে পরের দিন সকালে যখন ভেসে আসলো, অগণিত মানুষ যারা বিএনপি করে না তারা অঝরে চোখের পানি ফেলেছিলেন, নারী পুরুষ নির্বিশেষে। এবং জিয়ার জানাজা হলেন তার পরের দিন। পৃথিবীতে এত লোক কোনো জানাজাতে আর হওয়া রেকর্ড ছিল না। একজনের নাম বললাম, দ্বিতীয় জনের নাম এখন আমি বলতে চাই, সেটা বেগম খালেদা। 1991 সালে 9 বছর লড়াইয়ের পরে দেশের মানুষ অভাবিতভাবে কোনো হিসাব কল্পনার বাইরে তাকে প্রধানমন্ত্রী বানায়। শত্রু রাষ্ট্র আর সে দেশের হায়নার দোসরেরা ঘোষণা করলেন খালেদা জিয়াকে এক দণ্ডের জন্য স্বস্তিতে শান্তিতে থাকতে দেবে। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তাকে স্বস্তিতে শান্তিতে স্বস্তি থাকতে দেয়। তাকে জেলে পোড়া হয়েছে, অপমান করা হয়েছে, অসম্মানিত করা হয়েছে, পদে 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 তাকে লাঞ্ছিত করা হয়েছে। কিন্তু কখনোই এই দেশ ছেড়ে যায়নি। যখন চরম দণ্ড তারপর এসে পড়ে, স্বামীর স্মৃতিবিজড়িত ভিটে থেকে উচ্ছেদ করে দেওয়া হলো, এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তারপরে সন্তান প্রবাসে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করলেন। তাকে যে প্রস্তাব দেওয়া হলো দেশ থেকে চলে যান, আপনি বাঁচতে দিতে চান। খালেদা জিয়ার বলিষ্ঠ উচ্চারণ, মরতে যদি হয় আমি এই দেশেই মরব, বাইরে আমার কোনো ঠিকানা নেই। এদেশেরই মানুষ আমার পরমাত্মীয়, এদেশের বোনেরাই আমার পরমাত্মীয়। তাকে দেশের মানুষ নাম দিলেন আপসীর নেতা। 3 বার প্রধানমন্ত্রী হয়ে জানার সৌভাগ্য আর তার 10 ঘটেছে, তার চেয়ে মৃত্যু তাকে আরো বেশি মহিমান্বিত করেছে। দেখেন আল্লাহ কি মজে দেয়। মৃত্যুবরণ করলেন অসুস্থ অবস্থায়। গোটা বাংলাদেশটা দুনিয়ার সমস্ত
ধর্ম প্রতিষ্ঠানে আল্লাহ তার জন্য দোয়া করেছেন। পৃথিবীর সমস্ত শাসকেরা তার জন্য শুভেচ্ছা বাণী পাঠাবেন। আল্লাহ যেদিন হায়াত নিয়ে যাবে সেদিন তো কারোই কিছু করে নেই, রাজা বাচ্চা গরিব মিসকিন সবারই তো একই দিন। খালেদা জিয়া মারা গেলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 30শে ডিসেম্বর, যখন ফজরের আজান হলো। কবিতার মতো শুনতে অনেকে বললেন এটা ছিল এক বাস্তব সত্য বলছে। ঠিক আজানের মাঝামাঝি সময়ে উনি শেষ নিঃশ্বাস নেন। পরের দিন ওনার জানাজার সময় নির্ধারিত হল। পৃথিবীর বহু দেশের রাজপ্রতিনিধিদের আসতে 1 ঘন্টা বিলম্ব, আর এই কফিনকে ঘিরে গোটা বাংলাদেশ দাঁড়িয়ে গেল। আজান শেষ হলেন, জানাজা শুরু হলেন, জানাজা শেষ হলেন। অনির্ধারিতভাবে 4 জন আলেম ছুটে আসলেন। সামরিক বাহিনীর বেষ্টনীর মধ্যে থাকা কফিন তারা তুলে সামরিক জানে তুলে দিল। কি করে এটা সম্ভব হলো? কোনো কর্মসূচির মধ্যে ছিল। খালেদা জিয়া অমরত্ব আল্লাহ তাকে দেবেন যে আজানের সময় তার মাঝামাঝি সময় নেই। আর গোটা বাংলাদেশ এত বড় রেকর্ড দুনিয়াতে এখনো পর্যন্ত নেই। আমরা দোয়া করি জিয়ার রেকর্ড তার সহধর্মী নিয়ে খালেদা জিয়া ভেঙেছে। ভবিষ্যতে বাংলাদেশে এমন সুসন্তান, এমন মা গড়ে উঠুক, এমন নেতা গড়ে উঠুক, এর চাইতে যেন বড় কিছু মেরে গেল না। চিরদিনের জন্য খালেদা জিয়া শায়িত হলেন স্বামীর কবরের পাশে। একটা স্ত্রীর এর চেয়ে বড় আর কি সৌভাগ্য হতে পারে? আল্লাহ যাকে সম্মানিত করবেন, কারো পক্ষে কি তাকে অসম্মানিত করা সম্ভব? খালেদা জিয়া এখন বাংলাদেশের শুধু আওয়ামী লীগের বিএনপির মানা, খালেদা জিয়া শুধু বাংলাদেশের তরুণ যুবকদের মানা, খালেদা জিয়া জাতি ধর্ম নির্বিশেষে সবাই মায়ের আসনে অধিষ্ঠান। তাদের পরিবারে একটা মাত্র সন্তান এখন, তার নাম তাদের। যে জিয়া জীবনে আপোষ করেনি, মৃত্যুর পরে তার ভাঙা সুটকেসের মধ্যে সত্যি পাওয়া গেছিলেন একটা তসবিহ, একটা টুপি আর একটা চেরাগি। খালেদা জিয়ার সাথে আমি 21টি বছর কাজ করেছি। এই আপনাদের চোখের সামনে বড় হওয়া, এই পাবনার ঝড় রোদ বৃষ্টিতে স্কুল কলেজে ঘোরা একজন সাধারণ মানুষ, অলৌকিকভাবে আমি তার এত সান্নিধ্যে যেতে পেরেছি। প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কাজ করেছি, লিডার অফ দ্য অপোজিশন হিসেবে তার সাথে কাজ করেছি, বিএনপি চেয়ারপারসন হিসেবে কাজ করেছি। এই বিপন্ন বিপজ্জনক কষ্টে এবং দুঃখের এই সময়ও তার সাথে কাজ করেছি। আমার নিজের পক্ষেও জানা সম্ভব হয়নি এত বড় মহিমান্বিত মহিষীর সাথে আমি কাজ করেছি। মৃত্যু তাকে দুনিয়াতেই শ্রেষ্ঠত্ব দেয়নি, পরকালেও আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব। আর তার সন্তান বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য এক মহাকর্মসূচি, যে কর্মসূচিতে সত্যি আমরা যে জীবনভর যে স্বপ্নের কথা বলেছি, সেই স্বপ্ন আল্লাহ চায় যেটা বাস্তবায়ন। বাংলাদেশ থেকে সকল অনাচার অবিচার অপমান অসম্মানকে জাদুঘরে বন্দি করে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারবো ইনশাআল্লাহ। 1 কোটি মানুষের চাকরি প্রথম বছরেই দিতে হবে, সেটা তারিখ জিয়ার ঘোষণা। মায়েদের ঘরে ঘরে মর্যাদা এবং সম্মান প্রতিষ্ঠা করা হবে। যে কবিতা আমরা শুনেছি, সংসার সুখের হয় রমণীর গুণে, ঘরে ঘরে সংসার সুখের জন্য মেয়েদেরকে সেই মর্যাদা বাংলাদেশে ঘরে ঘরে যে সমস্ত মায়েরা, আমাদের পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠরা অসুস্থ বিনা চিকিৎসায় জীবন আজকে মরণের মতো করে তারা বেঁচে রয়েছে, তাদের চিকিৎসার জন্য তাদের চিকিৎসা কার্ড ইস্যু করা হয়। বাংলাদেশে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচলে, সেই কৃষক আজকে জীবন্ত মৃত হয়ে গেছে, তাদেরকে বাঁচানোর জন্য রাষ্ট্রীয়ভাবে সাহায্য করা। সমস্ত মিল কলকারখানা কর্মসংস্থানের ব্যবস্থা করা। সর্বোপরি সন্তান যেন আমার কাছে দায় না হয়, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য যেটা দরকার, নৈতিক শিক্ষা, ধর্ম শিক্ষা,
বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সন্তানদের সোনার সন্তান হিসাবে এই জমিনে গড়ে তোলা হবে বাংলার ঘরে। আর শ্রমিকার কৃষকের ন্যায্য মজুরি, সত্যিকার অর্থেই যে স্বপ্ন আমরা দেখিয়েছি এই জনম ধরে লড়াইয়ে, যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, নিরাপদ, বাস উপযোগী, কল্যাণময় বাংলাদেশ। সেই বাংলাদেশ আল্লাহ যদি চাহে আমাদের দুয়ারে এখন সর্বদা। তারেক রহমান এই দায়িত্ব ঘোষণা করেছে। আপনাদের একজন ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আমি ধীরে স্থিরভাবে বিশ্বাস করি কোনো পদলোভ আমাকে কখনো আটকাতে পারেনি, কোনো ভয়, কোনো মৃত্যু ভয় আমাকে কখনোই আমাকে থমকে দাঁড়াতে পারে। আমি এই প্রতিজ্ঞা এবং এই অঙ্গীকার আমি মনে করতাম যে আমার জীবনকালে যদি আমি না পারি, মৃত্যুকালে আমি রেখে যাবো এক দৃষ্টান্ত আর একজন লিডারের মতো এই দায়িত্ব গ্রহণ করেছি। আমি আশ্বস্ত করেছি বাংলাদেশ বদলাবে। সকল কষ্ট অপমান আমরা বন্দি করে মানুষের মুখে হাসি ফোটাবো। তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সাহায্য আমি একা একাই কাজটি করতে পারি। তাই আপনাদের, আমার এই বোনদের কাছে, আমাদের মায়েদের কাছে, আমাদের ভাইদের কাছে, আমার অভিভাবকদের কাছে আমি জয় আর পরাজয় আমার এতটুকু কোনো কুণ্ঠা নেই। সারা জীবন আমি দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, দুর্যোগের মধ্যে উজান তরিতে আমি নাও ধরেছি। এই দেশকে বদলানোর যে অঙ্গীকার আমি একটু সম্ভাবনা। আমার এই কথা শেষ করার আগে সবার জন্য বলে যাব, মনে রাখবেন মায়ের পায়ের নিচে দেশ। আমি সন্তান হিসেবে বলছি, আমরা 11টা ভাই বোনের, আমরা 10 ভাই এখন বোন বেঁচে আছি। আমার মায়ের বয়স এখন প্রায় 100 বছর। আমি যত গভীর রাতেও পাবনায় রওনা দিয়েছি, দেখি মা দরজা খুলে অপেক্ষা। মায়ের যে টেলিপ্যাথিক ক্ষমতা, এটা সকল মায়েরই আছে। সকল মার, সকল সন্তানদের কাছে আমার অনুরোধ, আপনি জীবনকে বদলে দেওয়ার জন্য, দেশকে বদলে দেওয়ার জন্য ছোট্ট একটু কাজ করেন। মায়ের কোনো দোষ নেই, মাকে ভক্তি করুন, সন্তুষ্ট করুন। মা বলতে কিন্তু আমি শুধু মা বলছি না, যাদের সন্তান, যাদের পিতামাতা মারা গেছে, আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। যাদের পিতামাতা বেঁচে আছে, আমি তাদের প্রতি বিনীত অনুরোধ করছি, এই অভ্যাসটা, এই চেষ্টাটা আমরা করি। আর লড়াইয়ের মাঠে আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। আল্লাহর সাহায্য লাগবে। জগতের এই প্রতিপালক পরম করুণাময় আল্লাহ পাকের কাছে আমি প্রার্থনা করি আমাদের উপরে আল্লাহ বিশেষ রহমত। আমার এই চেষ্টা আল্লাহ কবুল যদি করে, কাজটা অনেক সহজ হয়ে যাবে। আপনাদের সাহায্য কামনা করে আমরা একসাথে আসুন বাংলাদেশকে বদলে, এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। শহীদ যে অমর হোক, খালেদা যে অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।